আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন খারাপ সময়ের মধ্যেও। ইতিহাস কখনো নিরন্তরভাবে চলে যায় না। ইতিহাস তার বাঁকে বাঁকে আবার ফিরে আসে। দার্শনিকদের সেই কথার প্রতিফলন ঘটেছে আজ 15 সেপ্টেম্বর 2025 ব্রিটেনের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে। কারণ 1971 সনে এই ট্রাফালগার স্কয়ারে ঐতিহাসিক একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের চাহিদা ছিল, ডিমান্ড ছিল, রিকগনাইজ বাংলাদেশ, বাংলাদেশের স্বীকৃতির দাবিতে। সেদিন ইংল্যান্ডের সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, কমিউনিটি নেতারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এই ট্রাফালগার স্কয়ারে সম্মিলিত উচ্চারণ করেছিল, নতুন অভ্যুদয়ের বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। তৎকালীন ব্রিটিশ সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন। এজন্য পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ফিরে আসার পথে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তাকে ব্রিটিশের সমস্ত নিয়ম কানুন পরিপন্থী উপায়ে বঙ্গবন্ধুকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তৎকালীন সরকারের প্রধান বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে তাকে স্বাগত জানিয়েছিলেন। এটা হচ্ছে একটি দেশের প্রতিষ্ঠাতা, একটি জাতির জনক, একজন বিপ্লবীর প্রতি ব্রিটিশের শ্রদ্ধা। তার ধারাবাহিকতায় ধীরে ধীরে বিশ্বের সব দেশে বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের অভ্যুদয়কে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচন্ড ঝড়ের মতো আন্দোলন দানা বেঁধে ওঠে। এই ইতিহাসটা মনে করালাম এই কারণে, 2025 সালের 15 সেপ্টেম্বর আজ যখন আমি কথা বলছি, সেই দিনটিতে ট্রাফালগার স্কয়ারে ইতিহাসের নজিরবিহীন সমাবেশ হয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে, ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাঙালিরা ছুটে এসেছে। একটাই তাদের স্লোগান, অবৈধ দখলদার ইউনূসকে পদত্যাগ করতে হবে, ইউনূসের বিচার চাই এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার। বাংলাদেশে দরকার শেখ হাসিনার সরকার। নেতা কি আছে এই স্লোগানের সঙ্গে? হাজারো কণ্ঠে, হাজার হাজার কণ্ঠে আছে। কোন সে নেতা? শেখ হাসিনা, শেখ হাসিনা। আজকের এই সমাবেশ সম্পর্কে আমি অনেক প্রাপ্তবয়স্ক, অনেক প্রবীণ মানুষ ব্রিটিশের এখান থেকে কৌতূহল উদ্দীপক ভাবে যারা এসেছিলেন তাদের সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছি। কারো কারো বয়স 80, কারো বয়স 90। এদেশের বয়স্ক মানুষরা চলাফেরা করে। তারা তাদের স্মৃতি স্মরণ করে বলছেন যে এত বড় সমাবেশ ইতিহাসে কোনোদিন ট্রাফালগার স্কয়ারে হয়নি। তারা জানতে চেয়েছিলেন এখানে কেন প্রবাসীর এই সমাবেশ। আমি তাদেরকে তুলে ধরলাম কি কারণে এই সমাবেশ। যে একজন মানুষ অবৈধভাবে জঙ্গি স্টাইলে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে জোর জবরদস্তিতে ক্ষমতা দখল করে বাংলাদেশের স্বাধীনতার সময় যারা পরাজিত, সেই পরাজিত শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এবং বিদেশে একটি রাষ্ট্রের বিভিন্ন রকম পৃষ্ঠপোষকতা, সহযোগিতা নিয়ে স্বাধীন বাংলাদেশটাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। বাংলাদেশে এখন মানবাধিকার বলতে কিছু নাই, গণতন্ত্র বলতে কিছু নাই, বিচার বিভাগ আজ্ঞাবহ, আইনের শাসন বলতে কিছু নাই এবং বাংলাদেশের মানুষ এখন হিংস্র দানবীয় আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছে, যেটাকে মব ভায়োলেন্স বলে। এই বিষয়গুলি শোনার পরে অনেকেই বলল, আমরাও শুনেছি যে বাংলাদেশের একটি সরকারকে উচ্ছেদ করে একজন নোবেল লরিয়েট বসেছে, সে কি এই অবস্থা করেছে? আমি বললাম যে এই ব্রিটেনে তিনি এসেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখানে তার উপদেষ্টারা অর্থাৎ মন্ত্রী স্ট্যাটাসের লোকরা আসছিল, তারা লাঞ্ছিত হচ্ছে প্রবাসীদের দ্বারা। কেউ জাপানে গেছে, সেখানে লাঞ্ছিত হচ্ছে, কেউ আমেরিকায় গেছে, সেখানে লাঞ্ছিত হচ্ছে। সারা পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে সেখানে প্রবাসীদের ক্ষোভের শিকার হচ্ছে। আর দেশের অভ্যন্তরে এখন তারা পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব
সবকিছু নিয়েও রাস্তায় বের হতে পারতেছে না এই অবৈধ দখলদাররা। তখন তারা বললেন, প্রবাসে থাকা কোন দেশের মানুষ যখন সম্মিলিতভাবে দ্রোহের আগুনে জ্বলে ওঠে, তখন সারা বিশ্ব ওই ক্ষমতা দখলকারীদের প্রতি তাদের যে দৃষ্টি, এই দৃষ্টি ফিরিয়ে নেয়। আর বাংলাদেশ এমন দেশ নয় যে বিদেশিদের সাহায্য ছাড়া চলতে পারবে। আমি তাদের বললাম, এ পর্যন্ত ইউনূস 11টি দেশ সফর করেছেন, কোন দেশ থেকে এক কপর্দক কোনো সাহায্য পাননি। এখনো বাংলাদেশের দরিদ্র মানুষদের যে সাহায্য দেওয়া হয়, সেই সাহায্যের যে খাবার, সেই খাবারের বস্তার উপরে, প্যাকেটের উপর লেখা থাকে শেখ হাসিনার উপহার। অর্থাৎ 1 বছর আগে শেখ হাসিনাকে জোর করে ক্ষমতার থেকে সরিয়েছে, এখনো তার সংগ্রহ করে রেখে যাওয়া খাবার, সেই খাবারই বন্টন করতে হচ্ছে, নতুন কোথার থেকে কিছু পায়নি। বাংলাদেশে কি পরিমাণে মানুষ বেকার হয়ে গেছে তার একটা তথ্যচিত্র দিলাম, যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট, এটা বাংলাদেশে আমাদের রিপোর্ট না। কতগুলি কলকারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সে তথ্য তাদেরকে দিলাম। অনেকগুলো মিডিয়া আমার কাছে জানতে চাইল কি অবস্থা। আমি বললাম যে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি পার্লামেন্টকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা চলত সেটাকে একসঙ্গে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে। এভাবে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সর্বত্রই নির্বাচিত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগে হামলা করে প্রধান বিচারপতি সহ বিচারপতিদেরকে জোর করে তাড়িয়ে দিয়ে মবের দ্বারা নতুন বিচারপতি নিয়োগ করা হচ্ছে। কোর্টে, জুডিশিয়াল প্রসেসে কারো কোথাও ন্যায় বিচার পাওয়ার মতো অবস্থা নাই। ল এনফোর্সিং এজেন্সি মেম্বারদেরকে, পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার কোনো বিচার করা যাবে না এমন আইন চালু করা হয়েছে। এসব শুনে তারা বিস্মিত এবং হতবাক হলেন যে এটা কি কোনো সভ্য দেশ। আমি বললাম, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দেশ। 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়ে দিছিল এই দেশটাকে পাবার জন্য। সেই দেশটি আজকে মবতন্ত্রে, মব ভায়োলেন্সের দ্বারা পরিচালিত হচ্ছে। সে কারণে প্রবাসীরা আজকে ট্রাফেলগার স্কয়ারে উপস্থিত হয়ে তারা দাবি করছে যে কেউ যেন ইউনূসকে সহায়তা না করে, ইউনূসের ইমিডিয়েট রিজাইন দাবি করছে, তার যে অবৈধ কর্মকাণ্ড, সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড, এজন্য তার বিচার দাবি করছে। আর বারবার যে স্লোগানটা হচ্ছিল সেটা জানতে চাইল। আমি সহ আমার সঙ্গে যারা ছিলেন তারা তাদেরকে অনুবাদ করে শোনালেন, যেখানে হাজার হাজার মানুষ বলতেছে শেখ হাসিনার দরকার বাংলাদেশের ডেভেলপমেন্টকে কন্টিনিউ করার জন্য, শেখ হাসিনাকে দরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, মানবাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার প্রতিষ্ঠিত করার জন্য। ওনারা বললেন, এইখানেই তোমাদের দেশের অভ্যুদয়ের পরে স্বীকৃতির জন্য সবাই সমবেত হয়েছিল। আজ তোমরা সেখানে ইতিহাসের নজিরবিহীন সংখ্যক মানুষ একত্রিত হয়ে যে দাবি জানিয়েছ, তাতে অনুমিত হয় যে তোমাদের দখলদার যদি কেউ থাকে নিশ্চয় তিনি টিকতে পারবেন না। কারণ এত মানুষ যখন ক্ষোভ প্রকাশ করছে, নিশ্চয়ই এই ক্ষোভের যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ট্রাফালগার স্কয়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দিয়েছে। 1971-এর 8 অগস্টের দাবি ছিল রিকগনাইজ বাংলাদেশ, আর আজকের দাবি রেজিগনেশন অব টেরোরিস্ট ইলিগাল অকুপায়ার ডক্টর মোহাম্মদ ইউনূস and restore the government of elected Prime Minister Sheikh Hasina. দর্শক শ্রোতা, দেশের অভ্যন্তরে সর্বত্র স্লোগান, মিছিল, রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে। মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। রিকশাওয়ালা, কাজের লোক, নিম্ন মধ্যবিত্ত শ্রমিক সবাই বলছে যে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এমনকি যারা টেলিভিশনে শেখ হাসিনার তীব্র সমালোচনা করতেন তারাও বলতেছেন শেখ হাসিনার সময় ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিল। এবং এই সরকারকে ভণ্ড, প্রতারক, স্বার্থান্বেষী, জঙ্গি নানা অভিধায় অভিযুক্ত করতেছেন তারা। আমারও মনে হয় সেদিন খুব দূরে নয় যে অবৈধ দখলদার দ্বারা বিচারের মুখোমুখি হবে এবং সেই বিচারে তাদের এই সন্ত্রাস, তাদের নৈরাজ্যের জন্য তারা শাস্তি পাবে। নেপালের একটি আন্দোলনে যারা সহিংসতা ঘটিয়েছে, নেপালের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি বলছেন, সহিংসতা যারা করেছে এটা অপরাধ, তাদের বিচার হবে।
দাবি জানাতে হবে শান্তিপূর্ণ উপায়ে। বাংলাদেশে শুধু সহিংসতা না, ইতিহাসের নজিরবিহীন সহিংসতা, জঙ্গি স্টাইলের কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের যে নারকীয় তাণ্ডব হয়েছে, এই তাণ্ডবের বিচার বাংলাদেশে হবে এবং সেটা খুব দূরে না, এটাই আমার বিশ্বাস। দর্শক, আমি বলেছিলাম কোন ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কাল যার হাতে ছিল, আজ তা অন্যের কাছে এসছে, কাল তা অন্য কারুর কাছে চলে যাবে। ক্ষমতা কারোর চিরস্থায়ী নয়। শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইউনূস যে বসছিল, যে চিরকাল তো ইউনূস মনে করেছিল আমি এখানে চিরকাল আমি বসে থাকবো, আমার এখান থেকে কেউ নাড়াতে পারবে না, আমি টুপি টাপা দিয়ে আমি একেবারে সারা জীবন এখানে হয় প্রধানমন্ত্রী নয় আমি রাষ্ট্রপতি হয়ে থেকে যাব। এখন ইউনূসের গলার কাটা হয়ে গিয়েছে খোদ আমেরিকা। ইউনূস হচ্ছে আমেরিকার গলার কাটা। কারণ ইউনূসকে যে কারণে বসানো হয়েছিল, ইউনূস সেটা করতে ব্যর্থ হয়েছে। আমেরিকার কোনো কাজ, ডিপ স্টেটের কোনো কাজ ইউনূস করতে পারেনি, ফলে আমেরিকা তার উপরে ভীষণ চটে আছে। আপনারা সবাই জানেন, আমার এই ভিডিওটা করা হয়নি, ট্রেসি এন জেকবসন যিনি আপনাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে, তার কাছে 17 জনের একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের ইউনূস সাহেব, যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে, একটুখানি আবেদন একটু এটা যদি ফরওয়ার্ড করে দেন তাহলে পরে তাদের ভিসাটা ঝটপট হয়ে যাবে। ট্রেসি খুব খেপে গিয়েছেন, খেপে গিয়ে ক্ষোভটা প্রকাশ করেছেন, তাতে ইউনূসের খুব ব্যথা লেগেছে। তাতে বোঝা যাচ্ছে যে ইউনূসের সঙ্গে একটা টানাপোড়েন চলছে। তা আমি বহুদিন আগে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা আমেরিকা ওঠাবে, ততদিন পর্যন্ত ট্রেড ডিল নিয়ে কোন রকম কথাবার্তা নরেন্দ্র মোদী বলবেন না। হঠাৎ কয়েকদিন আগে আপনাদের মনে আছে খুব টুইটারবাজি হলো, ওখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে হঠাৎ লিখলেন, মোদী আমার খুব ভালো ফ্রেন্ড, আমরা একসঙ্গে আরো কাজ করতে চাই, আমি শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবো। মোদী এখান থেকে রেসিপ্রোকেট করলেন, হ্যাঁ আমরা ট্রেড ডিল নিয়ে কথা বলবো, কিন্তু উনি কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প কথাটা আর লেখেননি। উনি সযত্নে ওই জায়গাটা এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ তুমি বলেছ আমি স্বীকার করছি, আমি রেসিপ্রোকেট করলাম, কিন্তু তোমার পুরোপুরি বন্ধু হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি না, তার মানে আমি স্বীকৃতি দেবও না। তার মানে ট্রাম্প মেনে নিল যে আমি বাংলাদেশ থেকে পাটা ওঠালাম। তার এবার প্রকৃত উদাহরণ আপনাকে দিচ্ছি, জলজান্ত আপনার দেশের কাগজে বেরিয়েছে, মার্কিন নাগরিক গুপ্তচর বৃত্তির দায়ে ইউনূসের পুলিশ তাকে গ্রেপ্তার করল। আপনাদের কাগজে বেরিয়েছে, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক রিমান্ডে, ফোনে মিলল বিস্ফোরক তথ্য। ভাবুন অবস্থা। লিখছে কি, রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী 55কে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার 15 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন। এনায়েত করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার ফৌজদারি কার্যবিধি 54 ধারা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় 7 দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। আজ রিমান্ডের আবেদনের পর শুনানির জন্য দিন ধার্য ছিল, তবে সকালে আদালতে হাজির করে তাকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলা গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানায় এসআই আবু হানিফ 10 দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে 54 ধারায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। নিয়মিত মামলা হয় তাকে 54 ধারায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। পুলিশ জানায় তার কাছে, এবার ভালো করে শুনুন, পুলিশ জানায় তার কাছে থেকে 2টি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে শনিবার 54 ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এনায়েত করিমের মোবাইলে তার বক্তব্য বিশ্লেষণ করে শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় অভিযোগে বলা হয়েছে, এনায়েত করিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি। 6 সেপ্টেম্বর সকাল 9:50 নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে একটি ফ্লাইটে কলকাতা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরো জানান, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান।
তিনি 6-7 সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন, পরে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন। এরই মধ্যে তিনি উচ্চ নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেন বলে জানান। তিনি আরো জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সরকার হতাশ। তাহলে এবার কি বুঝলেন? আমেরিকা ইউনূসের ওপর থেকে হাত তুলে নিয়েছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ থেকে পা ওঠাও, পা না ওঠানো পর্যন্ত আমি কোন রকম ট্রেড ডিল করব না। তার প্রথম এটা মানে পাটা উঠিয়ে নিয়েছে বলে এখন ইউনূস বুঝতে পারছে আমার মাথার উপর থেকে আমেরিকার হাত উঠে গিয়েছে, ট্রাম্প আর অন্য কেউ সিআইএ আমার সাহায্য করবে না, ফলে আমাকে এখন উৎখাতের চেষ্টা করছে। তা যে উৎখাতের চেষ্টা করছে তাকে আগে ধরো। এবার সে পুলিশ দিয়ে তাকে ধরিয়েছে। যদি তাই নাই হতো, যদি আমেরিকার যদি হাত যদি মাথার উপরে থাকতো, তাহলে ইউনূসের সাহস হতো এই ভদ্রলোককে ইকবাল করিমকে ধরতে, এনায়েত করিমকে ধরতে? সাহস হতো না। আসলে গেম পুরো ঘুরে গেছে, ভারত পুরো গেম ঘুরিয়ে দিয়েছে। আর আমেরিকা এখানে পাওয়া যাবে না। আমেরিকাকে এবার তল্পি তল্পা গুটিয়ে আমেরিকার সৈন্য বৈন্য সব চলে যাবে। দেখবেন ওই যে কি সমস্ত আসছে না, প্লেন ফ্লেন আপনারা বলছেন আসছে, কি দান্দায় আসছে, দেখুন কি কি নিয়ে যেতে আসছে, এরা কি কি নিয়ে এসেছিল, এখন সেগুলো কি কি ফেরত নিয়ে যাবে, সেই সমস্ত কিছু হচ্ছে, কারবার টারবার হচ্ছে। যদি মানে সহজ সরল ব্যাপার হতো, তাহলে এই মার্কিন নাগরিক যে আছে বা বাংলাদেশি বংশোদ্ভূত হলো মার্কিন নাগরিক, তো মার্কিন নাগরিককে বাংলাদেশে ইউনূসের মতো দুর্বল সরকার সে আটকে দেবে, এটা হতে পারে না। ফলে ওই যে আমি বললাম যে কোনো কিছু স্থায়ী নয়। আজকে ইউনূস ভাবছে আমি একেবারে, ইউনূস ভেবেছিল আর ভাবছে না, ইউনূস ভেবেছিল আমি এখানে বরাবর থেকে যাব, ওইসব নাটকবাজি করে আমি লোককে ভুলভাল ভুজুং বাজাং দিয়ে আমি ওই ইলেকশন করব না। তারপরে যখন দেখলো যে সত্যি এখন অবস্থা খারাপ, এখন প্যান্ট খুলে যাচ্ছে, জামা কাপড় খুলে যাচ্ছে, টাকা পয়সা নেই, তারপরে এখন ইউনূসের ওপর থেকে মার্কিনী হাত উঠে গেছে, সিআইএ আর পাত্তা দিচ্ছে না, ফোনও তুলছে না, মার্কিন নাগরিকদের হাত পায়ে শেকল পরিয়ে, ভারতীয় বাঙালি নাগরিকদের শেকল পরিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে। আমাদের দেশের নাগরিককে যখন পায়ে হাতে শিকল পরিয়ে যখন ফেরত পাঠিয়েছিল, তখন তো খুব আপনারা হাসাহাসি করেছিলেন মশাই, খুব হাসাহাসি করেছিলেন। এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? দেখুন, অন্যায়টা অন্যায়। মার্কিন নাগরিকদের, মার্কিন সরকারের এই অন্য দেশের নাগরিকদের প্রতি, সে দেশের নাগরিক হোক না কেন, সে সম্মানীয়। সে হয়তো গিয়েছে কাজের খোঁজে গিয়েছে, সে পেটের ধান্দায় গিয়েছে, সে চুরি বাটপাড়ি করেনি। তাকে হাত পায়ে শিকল পরিয়ে ওই যন্ত্রণাদায়ক কষ্ট জার্নি করি 18 ঘন্টার, এগুলো আনা যেমন ভারতীয়দের পক্ষে অপমানজনক, বাংলাদেশিদের পক্ষে অপমানজনক। ফলে ভারতীয়দের করেছিল বলে তখন যেমন হাসাহাসি আপনারা করেছিলেন, এবারে আপনারা নিজেরা নিজেদের কপাল চাপড়ে হাসুন এবং বলুন যে ভারতবর্ষের নাগরিককে যখন এনেছে তখন হেসেছিলাম, অপরাধ করেছিলাম। এবার ইউনূস প্রসঙ্গে আসি। এবার ইউনূসের কি অবস্থা হবে? এইবারে ভারত আচ্ছা করে ঠেঙাবে। তার মানে ভারতের কাছে মেসেজ আছে। এই যে আজকে যে আপনার এই বৈঠক হচ্ছে, এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি। এই যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের কিন্তু এর মধ্যে উনি বিহার গেছিলেন, বিহারের জনসভা অ্যাটেন্ড করে আবার মোদীজি কলকাতা আবার এসেছেন, এসে আবার বৈঠক করছেন, করে হয়তো আজকে রাত্রিবেলা ফিরে যাবেন উনি। তো যাই হোক, এখনো তো সেই বৈঠকের কোনো খবরাখবর পাইনি।